অস্থিতিশীল পরিস্থিতি যেন না তৈরি হয় সে বিষয়ে হলের হাউস টিচার এবং প্রভোস্ট যারা আছেন তারা সকলে সেই বিষয়গুলো দেখতেন। হলে পুলিশ ঢোকে নাই, কন্ট্রোল করার জন্য পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছে। উত্তেজনা বিভিন্ন বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগরে ধাওয়া পাল্টা ধাওয়া। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কোটা বিরোধী আন্দোলনকারীদের মুখে রাজাকার স্লোগান শোনা দুঃখজনক, ইতিহাস জানে না বলে শিক্ষার্থীদের এমন বক্তব্য বললেন প্রধানমন্ত্রী। ডক্টর ইউনূসের 25 কোটি টাকা আত্মসাৎ মামলা শুনানি নিয়ে এজলাসে দুপক্ষের আইনজীবীর তর্ক বিতর্ক, সাক্ষ্য গ্রহণ পেছালো 20 দিন, নতুন তারিখ 5 আগস্ট। বরাদ্দের টাকা ঠিকাদার নিলেও কেনেনি যন্ত্রাংশ, পাইলিংয়ের কাজ চলা 6তলা ভবন দেখানো হয়েছে অর্ধেক নির্মাণ শেষ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে ব্যাপক অনিয়ম পেয়েছে দুদক। কোটা সংস্কার আন্দোলনকারী ও ছাত্রলীগের মধ্যে 5 ঘন্টার সংঘর্ষের পর ঢাকা মেডিকেল এলাকায় অবস্থান নিয়েছে পুলিশ। সেখানে আছেন সহকর্মী মেহেদী হাসান, সরাসরি যাচ্ছি তার কাছে। মেহেদী, তীব্র সংঘর্ষের পর অর্থাৎ রণক্ষেত্রে পরিণত হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সামনের সড়কটি, সেটি এখন কিছুটা শান্ত এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুলিশের যে ব্যাপক সংখ্যক একটি উপস্থিতি আমরা দেখেছিলাম যে আসলে দুই পক্ষের মুখোমুখি সংঘর্ষের মাঝেই কিন্তু পুলিশ এসে অবস্থান নেয় এবং তারা মাঝখানে ছিলেন। তার পেছনে পুলিশের পেছনে ছিল ছাত্রলীগের সমর্থকরা, তারা কিন্তু এখন আর নেই, অর্থাৎ তারা কিন্তু পেছন থেকে চলে গিয়েছে এবং চলে গিয়ে কিছুক্ষণ আগেও আমরা দেখেছি তারা কিন্তু পেছনের সড়ক দিয়ে এসে আবারও সংঘর্ষে জড়ানোর চেষ্টা করেছে, তবে সেটিও কিন্তু শেষ পর্যন্ত হয়নি। তবে দুই পক্ষের মধ্যে কিন্তু উত্তেজনা এখনও ছিল। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের একটি টিম তারা শহীদুল্লাহ হলের সামনে থেকে কিন্তু তারা পেছনের দিকে এসেছে এবং পেছনের দিকে এসে তারা, আমরা যতদূর দেখছি, তারা আমাদের সাথে কথা বলেছেন, আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই মুহূর্তে তাদের কার্যক্রম অর্থাৎ তারা যে উদ্দেশ্যে আসলে এখানে এসেছিলেন এবং পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার ফলে কিন্তু তারা নিরাপদ দূরত্বে সরে যাচ্ছেন। একটু জানিয়ে রাখি যে আমরা দেখতে পাচ্ছি শহীদুল্লাহ হলের যে শিক্ষার্থী যারা রয়েছেন তাদের সাথে কিন্তু প্রতিনিয়ত কথা বলার চেষ্টা করছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃপক্ষ। তারা বারবার শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করছেন এবং সব মিলিয়ে তারা কিন্তু শিক্ষার্থীদের, এখনও আমরা দেখেছি অনেক শিক্ষার্থী সড়কে অবস্থান করছেন এবং শহীদুল্লাহ হলের সামনে তারা সড়কে দাঁড়িয়েছিলেন। এবং পুলিশের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের সাথে কথা বলছেন এবং তারা কর্তৃপক্ষের আশ্বাসে তারা আস্তে আস্তে হলের ভেতর প্রবেশ করছেন এবং পরিস্থিতি শান্ত হওয়ার ফলে কিন্তু তারা এখন শহীদুল্লাহ হল ছেড়ে দিচ্ছেন। শহীদুল্লাহ হল ছাড়লেও তারা যেটি বলছেন যে উত্তেজনা বিরাজ করছে এবং দুই পক্ষের মধ্যে এখনও কিন্তু কিছুটা উত্তেজনা বিরাজ করছে, যার ফলে কিন্তু তারা নিরাপদ দূরত্বে থাকছেন। তার মানে এই না যে ক্যাম্পাস ছেড়ে যাবেন, অর্থাৎ ক্যাম্পাসের যে কোনো ক্যাম্পাসের নিরাপদ দূরত্বে কিন্তু তারা অবস্থান করবেন। আমরা শুধু পুলিশই নয়, ডিএমপির সদস্য পাশাপাশি কিন্তু আর্ম পুলিশ ব্যাটালিয়ন এবং আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক আমরা একটি জলকামানও দেখেছিলাম এবং সেই জলকামানটিও কিন্তু এই জলকামানটিও কিন্তু এখন শহীদুল্লাহ হলের সামনে, অর্থাৎ তাদের এই সড়কেই ছিল, সেই সড়ক থেকে এখন ধীরে ধীরে কিন্তু পুলিশ নিয়ে গেছে। তো সব মিলিয়ে যদি বলা চলে যে বর্তমান পরিস্থিতি যদি বলি শান্ত, তবে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তো এই ছিল শহীদুল্লাহ হল থেকে আমার কাছ থেকে থাকা সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ হলের সামনে থেকে। এদিকে শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য হলের প্রভোস্টরা রাতভর হলে অবস্থান করবেন বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাকসুদ কামাল। তিনি বলেন, শিক্ষার্থীরা নিজ নিজ হলে শান্তিপূর্ণভাবে অবস্থান করবে এবং হলে কোনো বহিরাগত অবস্থান করতে পারবেন না। সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেন উপাচার্য। সন্ধ্যায় উপাচার্যের বাসভবনে হল প্রভোস্টদের সঙ্গে বৈঠক করেন উপাচার্য। বৈঠক শেষে স্যার এফ রহমান হলের প্রভোস্ট ডক্টর রফিকুল ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা বিরোধী শিক্ষার্থী ও ছাত্রলীগের সংঘর্ষের পর হলগুলোকে শান্ত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো হলেই পুলিশ প্রবেশ করছে না উল্লেখ করে তিনি বলেন, শহীদুল্লাহ হলের পাশে পুলিশকে সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে। এছাড়া এখনই হল বন্ধের কোনো নির্দেশনা দেওয়া হয়নি বলেও জানান প্রভোস্ট। অস্থিতিশীল পরিস্থিতি যেন না তৈরি হয় সে বিষয়ে হলের হাউস টিচার এবং প্রভোস্ট যারা আছেন তারা সকলে সেই বিষয়গুলো দেখতেন। কারা কারা আহত হয়েছে সে বিষয়গুলো খোঁজখবর নেওয়া হয়েছে। যদি কোনো আহত ছাত্র থেকে থাকে তাদের সুচিকিৎসা দেওয়ার কথা বলেছেন। শহীদুল্লাহ হলের দিকে কোনো একটা জায়গায় মনে হয় একটু প্রবলেম আছে, সেই জায়গাটা কন্ট্রোল করার জন্য পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছে।
কোটা বিরোধী আন্দোলনে থাকা শিক্ষার্থীদের মুখে রাজাকার স্লোগান শোনা অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করাই বর্তমান সরকারের লক্ষ্য। মধ্যরাতে রাজাকার রব তোলা শিক্ষার্থীদের অর্জিত শিক্ষা নিয়েও প্রশ্ন তোলেন সরকার প্রধান। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে 2024-25 অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে নেয়া সিদ্ধান্তগুলো বাস্তবায়নে 2014-15 অর্থ বছর থেকে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির রীতি প্রণয়ন করেছে সরকার। এরই ধারাবাহিকতায় নতুন অর্থ বছরের জন্য বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের সঙ্গে কর্মসম্পাদন চুক্তি সম্পন্ন করল সরকার। সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে একে একে মন্ত্রণালয়গুলোর সচিবরা তাদের চুক্তি জমা দেন সরকার প্রধানের কাছে। একই সময়ে 2022-23 অর্থ বছরে সেরা কাজের স্বীকৃতি হিসেবে 10 সচিবের হাতে শুদ্ধাচার পুরস্কার তুলে দেয়া হয়। উপস্থিত প্রজাতন্ত্রের কর্মকর্তাদের সামনে দীর্ঘ বক্তব্য রাখেন সরকার প্রধান। এই সুশাসন প্রতিষ্ঠা করতে হলে শুদ্ধাচারটা দরকার। এক পর্যায়ে কোটা বিরোধী শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গেও কথা বলেন সরকার প্রধান। খোদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী রোকেয়া হলের শিক্ষার্থীরা কি করে মধ্যরাতে রাজাকার স্লোগান দিল সেই প্রশ্নও তোলেন প্রধানমন্ত্রী। আমার খুব দুঃখ লাগে কালকে যখন শুনি রোকেয়া হলের ছাত্রীরাও বলে তারা রাজাকার। তারা কি জানে 71 সালে 25শে মার্চ কি ঘটেছিল? সেখানে 300 মেয়েকে হত্যা করেছিল, 40 জন মেয়েকে রেপ করেছিল এবং এদের ধরে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে গিয়েছিল। এসব অত্যাচার রাস্তায় লাশ পড়ে থাকে, এরা দেখেনি, তাই নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জা হয় না। এটা কোন দেশে আমরা আছি? এরা কি চেতনায় বিশ্বাস করে, কি শিক্ষা তারা নিল, কি তারা শিখলো, সেটাই আমার এখন প্রশ্ন। রাজাকার আলবদরদের ভূমিকা বর্তমান প্রজন্মের ভুলে গেলে চলবে না, সেই কথাও স্মরণ করিয়ে দেন বঙ্গবন্ধু কন্যা। তারা এদেশের মানুষের উপরে অত্যাচার করেছে, সেটা তো আমাদের ভুললে চলবে না। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। কোটা সংস্কার নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারে আন্দোলনকারীদের দাবি সরকারের বিরুদ্ধে ধৃষ্টতার শামিল, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর এই আন্দোলনকে রাষ্ট্রবিরোধী উল্লেখ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে আলাদা অনুষ্ঠানে তারা এই কথা বলেন। আদালতের প্রকাশ করা পূর্ণাঙ্গ রায়, প্রধানমন্ত্রীর বক্তব্য এবং এর প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্রদের ব্যানারে বিক্ষোভ মিছিল বেশ উত্তাপ ছড়িয়েছে কোটা সংস্কার আন্দোলনে। চলমান পরিস্থিতি নিয়ে দুপুরে ধানমন্ডিতে সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে নিজেদের অবস্থান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বলেন, আন্দোলনকারীদের প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি সরকারের বিরুদ্ধে ধৃষ্টতার শামিল। হুঁশিয়ারি দেন আন্দোলনের নামে জনদুর্ভোগ সৃষ্টি করলে কঠোরভাবে প্রতিহত করার। কোটা সুবিধা মুক্তিযোদ্ধা নাতি পুতিরা পাবে না তো কি রাজাকারের নাতি পুতিরা পাবে? একথা তিনি যথার্থই বলেছেন। মহান মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে যে কোনো অপশক্তিকে আমরা কঠোরভাবে প্রতিরোধ করি। এ আন্দোলনের কুশীলব জামাত, বিএনপি সহ অপশক্তিসমূহ তাদের স্বরূপ উন্মোচিত হয়েছে। রাজাকারের চেতনা যারা ধারণ করে তারাও রাজাকার। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে কোটা সংস্কার আন্দোলনকে রাষ্ট্র, সরকার ও প্রধানমন্ত্রী বিরোধী হিসেবে উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বলেন, শিক্ষার্থীদের আবেগ নিয়ে রাজনীতি করে দেশকে অস্থিতিশীল করতে দেবে না সরকার। যে সমস্ত উদ্ধত্তপূর্ণ স্লোগান এবং বক্তব্য, এতে প্রমাণিত হয় এটি কোটা বিরোধী আন্দোলন নয়, এটি রাষ্ট্রবিরোধী, সরকার বিরোধী আন্দোলনের রূপ দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে এবং কোমলমতি শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে ব্যবহার করা হচ্ছে। কিছু নেতৃবৃন্দ এবং বাইরে থেকে বিএনপি, জামাত সহ অন্যরা সেখানে ইন্ধন দিচ্ছে। কোটা সংস্কারের বিষয়ে সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত বলে আবারও জানান দেন আওয়ামী লীগ নেতারা। সরকার বিরোধী। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। লাঠিপেটা করে কোটা সংস্কারের আন্দোলন দমানো যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। মেধার ভিত্তিতে নিয়োগ না দিয়ে দলীয় সরকার
দলীয় নিয়োগের মাধ্যমে সরকার দেশকে মেধাশূন্য করতে চায় বলেও অভিযোগ তার। গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে লিয়াঞ্জো কমিটির বৈঠক শেষে গণমাধ্যমকে তিনি একথা বলেন। আপনি কি দলীয় লোকদের দিয়ে দেশ করতে চান, নাকি বাংলাদেশের সকলকে নিয়ে দেশ করতে চান? একটা আইডেন্টিটি ক্রাইসিস তৈরি করে দেশের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে চান, নাকি জাতীয় ঐক্যের মাধ্যমে দেশটাকে করতে চান? আপনি যখন অধিকার চাইবেন, কেউ বলবে ষড়যন্ত্র করছে, কেউ বলবে বিএনপি উস্কানি দিচ্ছে, কেউ বলবে এটা রাজাকার। এগুলোকে মূলধন করে অনেক দিন জাতিকে তাদের সমস্ত অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। নতুন প্রজন্মের কাছে এগুলো আর গ্রহণযোগ্য কিছু নাই, তারা সেটাই বলছে। সাক্ষ্য গ্রহণের তারিখ পেছানো নিয়ে এজলাসে ডক্টর মোহাম্মদ ইউনূসের আইনজীবী ও দুদক আইনজীবীর মধ্যে চলে ঘণ্টাব্যাপী তর্ক বিতর্ক। পরে 25 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় আহত ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ 20 দিন পিছিয়ে দেন আদালত। পরবর্তী দিন ধার্য করা হয়েছে 5 আগস্ট। এদিনও লোহার খাঁচা নিয়ে প্রশ্ন তুলে ডক্টর ইউনূস বলেন, আদালতে লোহার খাঁচা থাকা মানবতার অপমান। ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরুর দিনেই দুপক্ষের আইনজীবীর তুমুল বিতর্ক, যার সূত্রপাত সাক্ষ্য গ্রহণের তারিখ পেছানো নিয়ে। এদিন সকাল 11টায় আদালতে হাজির হন ডক্টর মোহাম্মদ ইউনূস। উচ্চ আদালতে এই মামলা বাতিল চেয়ে করা মামলা বিচারাধীন থাকায় সাক্ষ্য গ্রহণ পেছানোর জন্য আবেদন করেন তার আইনজীবী। এ নিয়ে শুরু হয় পাল্টাপাল্টি যুক্তিতর্ক। এক পর্যায়ে আদালত 1 সপ্তাহ সময় দিতে চাইলেও তাতে ঘোর আপত্তি তোলেন ডক্টর ইউনূসের আইনজীবী। পরে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয় আগামী 5 আগস্ট। আদালত থেকে বের হয়ে ন্যায় বিচার পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেন অধ্যাপক ইউনূসের আইনজীবী। ইউনূস কথা বলেন এজলাসের লোহার খাঁচা নিয়ে। এই খাঁচাটাই বিলুপ্ত হয়ে যাওয়া উচিত, কারোর জন্য প্রয়োজযোগ্য না। এটা আদালতে রাখা মানেই হলো আমি তোমাকে অপমান করার জন্য এখানে বসছি, সেটার জন্য নিশ্চিত এটা বিচারের জন্য এসছি, অপমান করার জন্য তো আসেনি। কোর্টকে বললাম আপনি যদি পারেন নিতে পারেন, কিন্তু কন্টেম্পট অফ কোর্ট আমি নিতে পারি না। হাইকোর্টে মামলা পেন্ডিং থাকা মানে এই আদালতের কলম বন্ধ। সুতরাং এটাই হলো প্রশ্ন। বিচার কাজ প্রভাবিত করার অভিযোগ উড়িয়ে দিয়েছেন দুদক আইনজীবী। তিনি বলছেন, তড়িঘড়ির কোনো প্রশ্ন নেই এখানে, যা হচ্ছে আইন অনুযায়ী। তাদের কথা না, তারা আমরা থাকবো, লম্বা সময় নিব এবং মামলার কার্যক্রমে বিঘ্নিত এই ধরনের কথা বলে তারা এই ধরনের আদালতকে এই ধরনের কথাবার্তা তারা বলতে চায়। যদি উচ্চতর আদালতের কোনো আদেশ আনতে পারেন, সেই আদেশ মোতাবেক মামলার কার্যক্রম পরিচালিত হবে। এদিকে দুর্নীতি ও অর্থ আত্মসাতের মামলায় বিচার শুরুর আদেশ বাতিল চেয়ে ডক্টর ইউনূসের করা আবেদনের বিষয়ে আগামী 21 জুলাই আদেশ দেবেন হাইকোর্ট। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের 2টি কার্যালয়ে ব্যাপক অনিয়মের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। প্রকল্পের আওতায় বিদেশ থেকে যন্ত্র কিনতে ঠিকাদারকে 7 কোটি টাকা দেয়া হলেও তা এখনও কেনা হয়নি। এমনকি 6তলা ভবন নির্মাণের অগ্রগতিতে দেখানো হয়েছে 2 তলা পর্যন্ত। আদতে এটির কাজ আটকে আছে পাইলিংয়েই। দেশের অর্থনীতিতে অবদান রাখা অন্যতম একটি খাত কাঁচা পণ্য রপ্তানি। পণ্য রপ্তানিযোগ্য কিনা তা নির্ধারণ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কেন্দ্রীয় প্যাকিং হাউস। প্রতিষ্ঠানটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে 2021 সালে 158 কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প হাতে নেয় সরকার। আর এতেই কপাল খোলে অনেকের। প্রকল্পের আওতায় বিদেশ থেকে যন্ত্রাংশ কেনা বাবদ 11 কোটি টাকা অনুমোদন দেয়া হয়। অভিযোগ আছে ঠিকাদারি প্রতিষ্ঠান যন্ত্রপাতি না কিনলেও পরিশোধ করা হয়েছে 7 কোটি টাকা। প্রকল্পের আওতায় 6 তলা একটি ভবন নির্মাণের কথা রয়েছে, এতে ব্যয় ধরা হয় 17 কোটি টাকা। এর মধ্যে 12 কোটি টাকা রয়েছে পূর্ত সংশ্লিষ্ট কাজের জন্য, বাকি টাকা বিভিন্ন আসবাব এবং সাজসজ্জার জন্য রাখা হয়। দেখা গেছে ভবন নির্মাণের পাইলিংয়ের কাজই শেষ হয়নি এখনো, অথচ 2 তলা পর্যন্ত নির্মাণ কাজ শেষ হয়েছে দেখিয়ে 5.25 কোটি টাকা দেয়া হয় ঠিকাদার প্রতিষ্ঠানকে। এসব অভিযোগের ভিত্তিতে অভিযানে নামে দুদক। প্রকল্প এলাকা পরিদর্শন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে প্রকল্প পরিচালককে জিজ্ঞাসাবাদের পর অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানিয়েছে সংস্থাটি। আমরা যে অভিযোগটা নিয়ে আসছি তাতে আমরা সত্যতা পাইছি। এখন আমাদের অধিকতর পর্যালোচনা প্রয়োজন। অভিযোগটা ছিল যে প্রকল্পের কাজ না করে অর্থ উত্তোলনের আত্মসাৎ,
তো আমরা ওইখানে প্রকল্পের কাজ দেখেছি যে শুধু পাইলিংয়ের কাজ দেখেছি, পুরোপুরি শেষ হয়নি, কোনো শেষই হয়নি, শুধু পাইলিংয়ের কাজ দেখেছি। গণমাধ্যমকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন প্রকল্প পরিচালক। না, এটা নিয়ম অনুসারে সব হয়েছে। প্রকল্প পরিচালক অস্বীকার করলেও প্রকল্প সংশ্লিষ্ট অনেকেই জানিয়েছেন অনেক যন্ত্রাংশই কেনা এবং বুঝে পাওয়ার কথা কাগজে কলমে উল্লেখ করা হলেও বাস্তবে ল্যাবরেটরিতে এসব পণ্যের কোনোই অস্তিত্ব নেই। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্রিফিং করছেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। সরাসরি যাচ্ছি সেখানে। তাদের উপর হামলা করার ধৃষ্টতা দেখাতে পারে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যেই ভিসি এবং প্রক্টর আমার বোনদের নিরাপত্তা দিতে পারেনি, আমরা অতি দ্রুত তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয় এবং আমাদের পক্ষ থেকেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেব। সংগ্রামী বন্ধুগণ, আপনারা দেখেছেন আমরা এই সংবাদ সম্মেলনটি শহীদ মিনারে করতে চেয়েছিলাম। আমাদের ক্যাম্পাসে পুলিশ আমাদেরকে বলল আমরা নাকি যেতে পারবো না। আমরা বললাম আমরা রেগুলার স্টুডেন্ট, আমাদের আইডি কার্ড আছে। তিনি তারপরও যেতে দিলেন না। অথচ আমাদের ক্যাম্পাসের ভেতর ওই টোকাইরা ঘুরে বেড়াচ্ছে। আমরা কিন্তু বেশি দিন এটি বরদাস্ত করব না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমে আসলে কি হয় তা কাল রাতে আপনারা দেখেছেন। এই টোকাইদের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না, এই টোকাইদের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না, এই ক্যাম্পাসে হবে না, টোকাইদের ঠিকানা টোকাইদের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না, সন্ত্রাসীদের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না, সন্ত্রাসীদের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না, টোকাইদের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না। বন্ধুগণ, এই মুহূর্তে আপনাদের সামনে সারা দেশের জন্য আমাদের পরবর্তী কর্মসূচি ও দিক নির্দেশনা দিবেন আমাদের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। প্রিয় বন্ধুগণ, আপনারা আজকে সারাদিন দেখেছেন কি হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অন্যতম একটি মর্মান্তিক দিন আজকে ঘটেছে। আজকে পরিকল্পিতভাবে বহিরাগত অছাত্র এনে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপরে হামলা চালানো হয়েছে। আমাদের নারী শিক্ষার্থীরা আহত হয়েছে। আমরা এখন পর্যন্ত খবর পেয়েছি 2 শতাধিকের উপরে আমাদের আহত হয়েছে এবং যার মধ্যে 20 থেকে 25 জনের অবস্থা খুবই ক্রিটিক্যাল। আজকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই হামলাটি হয়েছে তখন আমরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের নীরব ভূমিকা দেখেছি। আমরা এই প্রক্টর চাই না, আমরা প্রক্টরের কাছে জবাবদিহি চাই যে এই প্রক্টর কি করে, যে প্রক্টর থাকতে ক্যাম্পাসে অছাত্ররা এসে বহিরাগতরা এসে শিক্ষার্থীদের উপর হামলা করে। এবং শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, আজকে সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপরে হামলা করা হয়েছে। আমরা মনে করি এই হামলা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। আমরা গত কয়েকদিন ধরে বলছিলাম যে সরকার, আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকার দলীয় ছাত্র সংগঠন পরিকল্পনা করছে এই আন্দোলনকে দমন করার জন্য, সহিংসভাবে এই আন্দোলনকে দমন করার জন্য। কিন্তু আমরা স্পষ্টভাবে বলতে চাই এইভাবে সহিংসভাবে এই আন্দোলনকে দমন করা সম্ভব নয়। এবং আজকে যে আমাদের কর্মসূচি ছিল, প্রধানমন্ত্রীর যে বক্তব্য, শিক্ষার্থীদের প্রতি অপমানসূচক বক্তব্য, সেই বক্তব্যের প্রত্যাহারের দাবিতে কিন্তু আজকে আমাদের কর্মসূচি ছিল। আমরা এখনো আজকের এই প্রেস ব্রিফিং থেকে বলতে চাই, প্রধানমন্ত্রীর যে বক্তব্য, সেই বক্তব্যকে কিন্তু আমরা প্রত্যাহার করি, আমরা প্রত্যাখ্যান করি এবং আমরা নিন্দা জানাই যে প্রধানমন্ত্রী হয়ে সরকারের সর্বোচ্চ জায়গা থেকে আমরা আশা করেছিলাম তিনি দেশে এসে কোটা সংস্কারের যৌক্তিক সমাধানের একটা পথ দেখাবেন। তা না করে তিনি কোটা সংস্কার আন্দোলনকারীদের প্রতি যে কটূক্তি করেছেন, রাজাকারের নাতি বলে ইঙ্গিত করেছেন, এটি নিন্দনীয় এবং এর জন্য তার প্রকাশ্যে ছাত্র সমাজের কাছে দুঃখ প্রকাশ করা উচিত। আমরা একই সাথে দেখেছি যে প্রধানমন্ত্রী শুধু আমাদের নিয়েই নয়, আমাদের শিক্ষকরা যে আন্দোলন করছে সেই শিক্ষকদের আন্দোলন নিয়েও কটূক্তি করেছেন। আমরা এটিরও তীব্র নিন্দা জানাচ্ছি। এবং আজকে সারাদিনে যা ঘটেছে, আমরা সারা দেশের মানুষের কাছে আহ্বান করব, আপনারা নেমে আসুন,
আপনারা সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নেমে আসুন, সাধারণ মানুষ নেমে আসুন, স্কুল কলেজ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা একযোগে নেমে আসুন এবং শিক্ষার্থীদের এই আন্দোলনকে সফল করুন এবং এই হামলার বিচার আদায় করুন। আগামীকাল আজকের যে হামলা, সে হামলা এবং প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রত্যাহার এবং আমাদের যে এক দফা দাবি কোটা সংস্কারের, তার দাবিতে আগামীকাল বিকাল 3টায় সারা দেশের সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হবে। এবং সারা দেশের সকলকে আহ্বান করব যে আপনারা এই বিক্ষোভ মিছিল সমাবেশে সাধারণ মানুষকে অংশগ্রহণ করিয়ে এই মিছিলকে বড় গণজমায়েত তৈরি করুন এবং বৃহত্তর গণ আন্দোলনের দিকে আমাদেরকে যেতে হবে। কারণ এই আন্দোলন শুধু আর ছাত্রদের আন্দোলন নাই, এই আন্দোলনে যখন সরকারের জায়গা থেকে, সর্বোচ্চ জায়গা থেকে পরিকল্পনা করে উস্কানি দিয়ে এই আন্দোলনকে দমন করার চেষ্টা করা হচ্ছে, সাধারণ মানুষকে এই আন্দোলনে নেমে আসতে হবে এবং আগামীকাল আমরা বিক্ষোভ মিছিল সমাবেশ করব এবং এরপর আমরা সারা দেশে অবরোধ কর্মসূচি ঘোষণা করব। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা মিডিয়া কর্মীরা এখানে এসেছেন এবং আবারও আমরা বলছি যে আগামীকালকার বিক্ষোভ মিছিল সফল করতে হবে, আগামীকালকার বিক্ষোভ মিছিল সফল করতে হবে, আগামীকালকার বিক্ষোভ মিছিল সফল করতে হবে। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। এবার বাণিজ্যের খবর। দেশে আনুষ্ঠানিকভাবে তারবিহীন ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা GP5 চালু করল গ্রামীণফোন। প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও রাজশাহী শহরে এই সেবা পাবেন গ্রাহকরা। সেবার নামে মোবাইল অপারেটররা টাকা চুরি করে নিয়ে যাচ্ছে এমন অভিযোগ যাতে শুনতে না হয় সে ব্যাপারে সতর্ক করেছেন BTRCর চেয়ারম্যান। সর্বস্তরে 5G সহ পরবর্তী প্রজন্মের প্রযুক্তিগত সুবিধা প্রদানের লক্ষ্যে চলতি বছরের মার্চে মোবাইল অপারেটরদের একীভূত লাইসেন্স দেয় BTRC, যার আওতায় তারবিহীন ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা প্রদানের সুযোগ দেওয়া হয় মোবাইল অপারেটরদের। মাঠ পর্যায়ে পরীক্ষা নিরীক্ষা শেষে সোমবার বাণিজ্যিকভাবে তারবিহীন ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা GP5 চালু করল গ্রামীণফোন। প্রাথমিকভাবে মাসিক 25 MBPS 1000 টাকা, 30 MBPS 1300 টাকা এবং 40 MBPS 1900 টাকা প্যাকেজ অফার করবে জিপি। ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও রাজশাহী শহরে GP5 সংযোগ নিতে পারবেন গ্রাহকরা। সেবা পেতে একটি মডেম বা রাউটার ও অপারেটরের কাছ থেকে সাবস্ক্রিপশন নিতে হবে গ্রাহককে। সাবস্ক্রিপশন নিতে ওয়েবসাইটে গিয়ে পছন্দের সেবা অর্ডার করতে হবে। এরপর একজন কর্মী গিয়ে রাউটার ইনস্টল করবেন। 2 ধরনের রাউটার রয়েছে, যা কিনতে গুনতে হবে 4 থেকে 7,000 টাকা পর্যন্ত। We are introducing for the first time in Bangladesh the first ever fixed wireless access service. We call it GP5 Unlimited. অনুষ্ঠানে সেবার মান নিয়ে গ্রাহক অসন্তোষ দূর করতে জিপিকে নির্দেশনা দেন BTRCর চেয়ারম্যান। আমি চাই না আপনারা একটু মানুষকে ফাঁকি দেন, মানুষ যেন না বলতে পারে যে এখানে ফোন কোম্পানিগুলো টাকা চুরি করে। এ সময় কল ড্রপ ইস্যুতে BTRC দা শোকজের জবাব গ্রামীণফোন দিয়েছে বলে জানান টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। গুণগত মানের উন্নয়ন হয়ে থাকে তাহলে তাদেরকে এটা অব্যাহত রাখার জন্য বলা হবে, আর যদি গুণগত মানের উন্নয়ন না করে থাকে তাহলে অবশ্যই তাদেরকে জরিমানা করা হবে। BTRCর তথ্য মতে বর্তমানে গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা 8,49,00,000 লাখ। স্প্রেডিং অ্যাক্রস বাংলাদেশ। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনী সমাবেশে বন্দুক হামলার 2 দিন পর রাষ্ট্রীয় গোপন নথি রাখার মামলা থেকে অব্যাহতি পেলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ফ্লোরিডার এক ফেডারেল বিচারক মামলা থেকে ট্রাম্পকে অব্যাহতি দেন। এটি ট্রাম্পের জন্য বড় বিজয় বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এদিকে কিছুক্ষণ পরই শুরু হবে রিপাবলিকান দলের জাতীয় সম্মেলন। এতে যোগ দিতে মিলওয়াকিতে গেছেন ট্রাম্প। সম্মেলন থেকে ট্রাম্পকে আসন্ন নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করা হতে পারে। কোপার 16তম শিরোপা জয়ের পর উৎসব চলছে আর্জেন্টিনায়। সমর্থকদের বাঁধ ভাঙা উল্লাসে মুখর দেশটির প্রতিটি শহর। নাটকীয় ফাইনালে লাউতারো মার্তিনেজের অতিরিক্ত সময়ের গোলে কোপার টানা 2য় শিরোপা জিতে নেয় আর্জেন্টিনা। শ্বাসরুদ্ধকর ম্যাচে এমন জয়ের পর উৎসবে মাতেন সমর্থকরা। আর্জেন্টিনার বিখ্যাত ওবেলিস্ক স্কোয়ারে জড়ো হতে থাকেন ভক্তরা। শুধু বুয়েনোস আইরেস নয়, আর্জেন্টিনার প্রতিটি শহরেই শুরু হয় আনন্দ মিছিল। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। কোটা বিরোধী আন্দোলনকারীদের মুখে রাজাকার স্লোগান শোনা দুঃখজনক। ইতিহাস জানে না বলেই শিক্ষার্থীদের এমন বক্তব্য বললেন প্রধানমন্ত্রী। এবং ডক্টর ইউনূসের 25 কোটি টাকা আত্মসাৎ মামলা শুনানি নিয়ে এজলাসে দুপক্ষের আইনজীবীর তর্ক বিতর্ক। সাক্ষ্য গ্রহণ পেছালো 20 দিন, নতুন তারিখ 5 আগস্ট।
এই ছিল রাতের সময়ে। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়।